সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর বিশ্ব রাজনীতিতে বলা যায় একরকমের ঝড় উঠেছে। তিনি এরই মধ্যে ইউক্রেন, রাশিয়া, গাজা, মধ্যপ্রাচ্য এবং ভারত বাংলাদেশের রাজনীতির বিরাট অংশ দখল করেছেন। তার ভূমিকা নিয়ে নানামুখী আলোচনা চলছে। আমরা আজকে টেবিল টকে এসব নিয়ে কথা বলবো। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, সাবেক ভিপি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং অর্থ পরিচালক মাইক্রোফাইবার গ্রুপ। রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, আমার ডানেই রয়েছেন তিনি, এবং সাথে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজি। কাগজি ভাই, আপনাকে স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রফেসর মামুন, আপনার কাছ থেকেই প্রথমে শুনতে চাই। আপনি জানেন যে বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প সবসময় একজন আলোচিত ব্যক্তিত্ব, আলোচিত নাম একটি। তিনি গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসেছেন। ক্ষমতায় বসার সাথে সাথেই ১০০-র বেশি নির্বাহী আদেশে সই করেছেন এবং এই নির্বাহী আদেশের প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে মোটামুটি একটা ঝড় উঠেছিল। ভারতের ব্যাপারে কি বললেন, তারপরে অভিবাসীদের ব্যাপারে কি বললেন, মেক্সিকোর সাথে কি সম্পর্ক হবে, চীনের সাথে কি সম্পর্ক হবে, ভারতের পণ্যের ব্যাপারে তার শুল্ক আরোপ, কানাডার সাথে সম্পর্ক, মধ্যপ্রাচ্যের গাজা দখল করা, নানামুখী কথাবার্তা, নানামুখী আলোচনা। এরই মধ্যে এই সমস্ত নিয়ে এরই মধ্যে আজকে ঠিক ১ মাস পূর্তি, আজকে ২০ ফেব্রুয়ারি ১ মাস পূর্তি তার ক্ষমতা গ্রহণের। এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে তার একটা অবস্থান আগেই ছিল, এবার একেবারে পরিষ্কার করে ফেলেছেন। তিনি বলেছেন যে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি এরই মধ্যে রাশিয়ার সাথে আমেরিকার প্রতিনিধি দলের বৈঠকের ব্যবস্থা করেছেন এবং সেই বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে। এবং এরপর তিনি একেবারে সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক, অটোক্র্যাট, ডিক্টেটর বলেছেন এবং বলেছেন যে যুদ্ধবিরতি যদি না করে তাহলে তিনি রাজ্য হারাবেন, দেশ হারাবেন, এমন হুমকি দিয়েছেন। তার মানে তিনি চাইছেন একেবারে মনে প্রাণে এবং অত্যন্ত শক্তভাবে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হোক। এমন কথাও তিনি বলেছেন যে এই যুদ্ধ শুরু করাটা জেলেনস্কির উচিত হয়নি, এর জন্য দায়ী জেলেনস্কি। যে সামগ্রিক পরিস্থিতিতে ট্রাম্পের যে এই অবস্থান এবং বিশ্ব রাজনীতিতে এর কি প্রভাব পড়ছে, কি প্রভাব পড়তে যাচ্ছে, যুদ্ধ কি বন্ধ হবে, কি মনে হয় আপনার? ধন্যবাদ সিরাজ ভাই, এবং আপনার মাধ্যমে এশিয়ান টিভিতে যে দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আপনারা জানেন যে এই বিষয়গুলো এখন যেহেতু ইনফরমেশন টেকনোলজির ওপেন অ্যাক্সেসের যুগ, কাজে সবাই প্রতিনিয়ত সব তথ্য পেয়ে যাচ্ছে। আজকে আমরা স্টুডিওতে বসে যে বিষয়টা আলোচনা করছি, এটা বিশ্বের প্রত্যেকটা মানুষ, জনগণ এখন এই বিষয়টি নিয়ে ভাবছে। অর্থাৎ তথ্য এখন প্লুরালিস্টিক হয়ে গিয়েছে। কাজেই আমরা যে কথাটা বলবো সেই কথাটার একটা গভীর দিক থেকে চিন্তা করতে হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে কথাটা বললেন যে সাম্প্রতিক বিষয়ে ট্রাম্প যে কথাগুলো বলেছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টরা যে ফরেন পলিসিগুলো অনুসরণ করেন, এগুলো বিভিন্ন ধরনের আপনার ডক্ট্রিন হিসেবে পরিচিত। এখন পর্যন্ত ২০১৬ থেকে ২০২০ প্রথম টার্মের ট্রাম্পের যে শাসন এবং নতুন যে শাসনকাল তিনি শুরু করলেন এবং শুরুতে যে উদ্যোগগুলো নিয়েছেন, এই অ্যাক্টিভিটিগুলো বিশ্লেষণ করে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পলিসি অ্যানালিস্ট তারাও এখন পর্যন্ত স্থির করতে পারেন নাই যে ডোনাল্ড ট্রাম্পের আসলে ডক্ট্রিনটা কি। তবে আমরা একটা বিশ্লেষণ করে দেখেছি যে দেখেন, প্রথম টার্মের পরে ট্রাম্প কিন্তু ৪ বছর ক্ষমতার বাইরে ছিলেন এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে ট্রাম্প কিন্তু সবকিছু হোমওয়ার্ক করে এসছেন। এই যে আমরা বললাম যে ক্ষমতায় বসার পরেই তিনি ১০০টা অর্ডার দিলেন, আমাদের কাছে অনেকে মনে করে যে ট্রাম্প এটা হঠকারী সিদ্ধান্ত নিলেন। আসলে ব্যাপারটা হঠকারী নয়, হোমওয়ার্ক করে এসছেন এবং তিনি শত্রু মিত্র চিনেছেন। এবং দেখেন যে যখন নির্বাচন হচ্ছিল তখন কিন্তু ট্রাম্পকে হত্যা করার চেষ্টা হয়েছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেটা কখনো হয় না, আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতির যে ধারা যেটা আমরা দেখি, যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে রেষারেষি, এটা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিতে সেরকম হয় না। কিন্তু এবার কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে যে ধরনের রেষারেষি সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুব কম। এমনকি আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পকে মামলাতে জড়ানো হয়েছে এবং তাকে এমন করা হয়েছে যে তাকে করা হয়েছে। তো সেই দিক থেকে দুটো দিক আছে।
একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই বলেছেন আমেরিকা ফার্স্ট। আপনারা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো সেই অষ্টাদশ শতকে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি ছিল পলিসি অফ আইসোলেশন। এরপর সেখান থেকে মনরো ডক্ট্রিনের মাধ্যমে তারা কিছুটা বেরিয়ে আসলেন। এরপরে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু ইন্টারভেনশনালিজমে গেলেন। এরপরে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ডের মাঝখানে তারা আবার আইসোলেশনে চলে গেলেন। এরপরে আবার কিন্তু ব্রিটেনের প্ররোচনায় তারা আবার ইন্টারভেনশনালে চলে আসলেন, এবং সর্বশেষ ওবামা পর্যন্ত আমরা দেখলাম যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এক্সপানশনালিজমের দিকে নিয়ে যেতে চায়। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এই সবগুলোকে সামারি করেছেন। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী, তিনি সব কিছুই ব্যবসার দৃষ্টিতে দেখছেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগ দিয়েছেন এখন ইলন মাস্ক, বর্তমান বিশ্বের সবচেয়ে টেক জায়ান্ট। এই যে ইকোনমিক থিওরি এবং এই যে ইলন মাস্কের থিওরি সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এখন ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে যাবেন। একটা জিনিস এখানে কনফার্ম, তারা আমেরিকার ইকোনমিক স্বার্থটাকে দেখবেন। আমি দ্বিতীয় যে কথাটা বলি, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হন না কেন, পলিসি মেক করার জন্য সাধারণত তাদের এই প্রশাসনের মধ্যে একটা ডিসিশন মেকিং প্রসেস আছে। এই ডিসিশন মেকিং প্রসেসের কারণে সবসময় আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে দলেরই হোক না কেন তার নীতি সাধারণত পরিবর্তিত হয় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এইবার দেখা গিয়েছে তিনি কিন্তু প্রশাসনের যে ডিসিশন মেকিং প্রসেস, এই প্রসেসের বাইরে গিয়ে তিনি কিন্তু তার হোয়াইট হাউস অ্যাডভাইজারদের দ্বারা প্ররোচিত হয়ে কাজগুলো করছেন। সেখান থেকে আমার মনে হয় যে ট্র্যাডিশনাল মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসির যে ডিসিশন মেকিং প্রসেস, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প হয়তো বেরিয়ে আসবেন। এবং খুব সম্ভবত আমাকে মনে হচ্ছে যে আপনি দেখেন যে গাজার যুদ্ধের ব্যাপারে দেখেন ডোনাল্ড ট্রাম্প শুরুতে এসে একটা কথা বললেন, আবার কিন্তু তার সিদ্ধান্তে একটু বেরিয়ে আসছে। তো আমি যেটা সামারি করি সেটা হলো যে ইউক্রেন যুদ্ধের মধ্যে যেটা হলো যে আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি ইউক্রেন যুদ্ধে ইনভেস্টমেন্ট বন্ধ করবেন। আর আপনারা জানেন এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইনভেস্টমেন্ট বন্ধ করে তাহলে এই যুদ্ধ জেলেনস্কির পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেটাকে সামনে রেখেই তিনি হয়তো হুমকি দিয়েছেন যে যত দ্রুত সম্ভব যুদ্ধটা বন্ধ করো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পিছু টান দিলেই সেটা রাশিয়া দখল করে নিতে পারে। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। আমরা কাগজ ভাই আপনার কাছে একটু আসি এই আলোচনার রেশ ধরে। আপনি জানেন বা আমরা সবাই জানি কম বেশি যে ডোনাল্ড ট্রাম্প যে নীতি গ্রহণ করেছেন রাশিয়ার পক্ষে যায় সেই নীতি, বেসিক্যালি ইউক্রেন রাশিয়া যুদ্ধে, এবং তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছেন যে তার যুদ্ধ শুরু করাটা উচিত হয়নি এবং এই যুদ্ধের জন্য দায়ী জেলেনস্কি, ঠিক এই কথা বলেছেন। অথচ এই যুদ্ধ শুরু করার ব্যাপারে কিন্তু আমেরিকার একেবারে প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং আমেরিকার ভূমিকার কারণেই কিন্তু জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে সাহস পেয়েছিল, কথাটা ঠিক এইটা এরকম। তো সেক্ষেত্রে আমেরিকার যে পলিসি তার জাস্ট উল্টো পলিসি কিন্তু ট্রাম্প নিয়েছেন এবং ট্রাম্প সেই পথে হাঁটছেন। এই জায়গা থেকে এই যে উনি প্রফেসর মামুন বলছিলেন ডক্ট্রিন, যেটা তার মানে ডক্ট্রিন হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, সেই নীতি অনুসরণ করে তাদের পররাষ্ট্রনীতি চলে। কিন্তু ট্রাম্পের এই যে অবস্থান, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি বেসিক্যালি রাশিয়ার পক্ষে গেল, বা রাশিয়া, চীন, ইরান এরকম কতগুলো দেশ একটা বলয় গড়ে তুলতে চাচ্ছে, তার ভিতরে ব্রিক্সের একটা প্রশ্ন আছে, তাদের পক্ষে কিন্তু চলে যাচ্ছে? বিষয়টাকে কিভাবে আপনি? বিষয়টা একেবারেই রাশিয়ার পক্ষেই চলে যাচ্ছে। ট্রাম্পের এখনকার যে একেবারে পদক্ষেপ সেটা পুরোপুরি চলে যাচ্ছে পুতিনের পক্ষে, মূলত রাশিয়ার পক্ষে। এবং আর একটা প্রশ্ন করে রাখি, এই যে পক্ষে যাচ্ছে এটা কি জেনে বুঝে করছেন কি আপনার পর্যবেক্ষণ? এটা বিগত দিনের যুদ্ধ যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে যদি আমরা 2022 সাল থেকে যখন যুদ্ধটা শুরু হয়েছে, শুরু হওয়ার পর থেকে আমেরিকা কিন্তু পুরোপুরি জেলেনস্কিকে মানে ইউক্রেনকে সাহায্য করে আসছে এবং প্রচুর পরিমাণে সাহায্য দিয়েছে। একটা ঘটনা থেকে উনি বলেছেন যে গতকালকেই যে $50,000 কোটি ইউক্রেনকে দেওয়া হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, উনি আবার ওই জেলেনস্কি আবার বলছে যে এটা কিন্তু আমাদেরকে অনুদান হিসেবেও দেওয়া হয়নি, দানও দেওয়া হয়নি, একটা খনিতে একটা অনুসন্ধান করার জন্য দেওয়া হয়েছে। কিন্তু আসলেই তো টাকাটা আর এখন তো আর ইউক্রেন ফেরত দিতে পারবে না, যে অবস্থায় তার অর্থনৈতিক অবস্থা চলে আসছে এবং প্রতিনিয়ত ইউক্রেনকে এখন মানে একেবারে চাপের মুখেই রেখেছে। আচ্ছা, এখানে অর্থনৈতিক একটা দিক আছে, শুধুমাত্র যে নিরাপত্তার দিকে তারপরে সমরাস্ত্রর দিকে এদিকে না যেও যদি আমরা অর্থনৈতিক দিকে যাই, রাশিয়া হচ্ছে তেল উৎপাদনকারী হিসাবে তৃতীয় একটা দেশ এবং সেইখান থেকে আমেরিকা হচ্ছে দ্বিতীয়।
কিন্তু তারপরও আমেরিকা ওইভাবে তেল উৎপাদন করে না বা তারা বিক্রিও করে না। রাশিয়া এই কাজটাই করে। যে মুহূর্তে যুদ্ধটা শুরু হয়ে গেল, রাশিয়া তার তেল উৎপাদনটা বাড়িয়ে দিল। কি কারণে? তারা কিন্তু ইউরোপের তেল যাচ্ছে, কিন্তু কেউ আমরা বুঝতে পারি না। ইউরোপের তেলটা যাচ্ছে ইন্ডিয়ার মাধ্যমে, এবং রাশিয়া আমেরিকাও কিন্তু এই তেলটা কিনছে। দেখেন, ইন্ডিয়ার কাছ থেকেই কিনছে, মানে ভায়া মিডিয়া হয়। কিন্তু ঠিকই অনেকেই ভাবছিল যে রাশিয়া মনে হয় এই যুদ্ধের কারণে অনেক পিছিয়ে পড়বে, অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে পড়বে, কিন্তু ঘটনাটা গেছে উল্টে, একেবারে উল্টে গেছে। এইখানে রাশিয়া একেবারে এখন একটা আপার হ্যান্ডে চলে আসছে। আচ্ছা, এখন মানে যে সময় তারা এই যুদ্ধটা শুরু করলো, ইউক্রেনকে নিয়ে আসার কথা ছিল ন্যাটোতে। আমরা এই যে বিগত শতকের 90-এর দশকের প্রথম দিকে অথবা 80-র দশকের শেষের দিকে যখন পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের একেবারে ধস নেমে গেল, রাশিয়া ভেঙে টুকরো টুকরো হলো, মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হলো, রাশিয়া এককভাবে এখনও একটা বড় শক্তিশালী দেশ। কিন্তু তাদের যে অর্শ প্যাক্ট ছিল, অর্থাৎ সমরাস্ত্র বা সামরিক শক্তির দিক থেকে আমরা ওই সময় বলতাম, যেহেতু অর্শ প্যাক্ট এখন শেষ হয়ে গেল, ভেঙে চুরে গেল, তাহলে ন্যাটো এককভাবে সামনে চলে আসছে। আর ন্যাটো এককভাবে চলে আসা মানে হচ্ছে আমেরিকাকে সামনে চলে আসা। আর তখনই কিন্তু শক্তির ভারসাম্য যেটা হয়, সেই ভারসাম্যটা একেবারে নষ্ট হয়ে গেল। কিন্তু এইবার যে মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা, ইউক্রেনকে নিয়ে আসার কথা হলো ন্যাটোতে, এবং ন্যাটোতে একটা পেটের মধ্যে, রাশিয়ার একটা পেটের মধ্যে একটা রাষ্ট্রকে তারা বের করে নিয়ে আসতে যাচ্ছে, যেখানে রাশিয়া, এটা পুতিন তো কেজিবির একজন মানে পরীক্ষিত সৈনিক, প্রধান ছিলেন, হ্যাঁ পরীক্ষিত একেবারে, কিন্তু ছাত্র অবস্থা থেকেই এই পুতিন কেজিবির সাথে আছে। এবং এই যে সময় পূর্ব ইউরোপের ধসটা নামলো, তখনও কিন্তু কেজিবির একদম মূল জায়গায় তিনি বসা, এবং অনেক জায়গায় যুদ্ধের জায়গাও তিনি কাজ করেছেন। তো এইরকম একটা ব্যক্তি কখনো কখনো হয়তো আমরা জানি যে রাশিয়া একটা মনোলিথিক একটা সমাজ ব্যবস্থা সেখানে গড়ে ওঠার কারণে কেউ হয়তো তাকে বিরোধিতা করে না। অনেক স্বৈর শাসক, মানে স্বৈরতন্ত্র সে চাপিয়ে দেয় তার জনগণের উপরে। সেখানে এক সময় ভোট হয়, কখনো তিনি প্রধানমন্ত্রী হন, কখনো প্রেসিডেন্ট হন। ঠিক এইভাবে হতে হতে তিনি এই পর্যন্ত চলে আসছেন। ভোট বলতে যা হয় সেটা আমাদের এখানে 7ই জানুয়ারির নির্বাচনের মতো, ওই ভোট ওখানে হয়ে যায়, কেউ কিছু বলতে পারে না। তার বিরোধী যারা থাকে তাদের হয় জেলখানায় ঢুকে মেরে ফেলা হয়। ঠিক এইরকম একটা অবস্থা হলেও রাশিয়া কিন্তু অর্থনৈতিক, মানে বিশেষ করে পুতিনকে বলবো যে অর্থনৈতিক কৌশল যেটা তিনি ধরে নিয়ে আসছিলেন সামনে, সেই অর্থনৈতিক কৌশলের কাছে, যিনি একটু আগে আমাদের মামুন সাহেব বলছিলেন যে ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী, ব্যবসার দিকগুলো উনি খুব বেশি করে সামনে নিয়ে আসেন, যে কারণে চীনের সঙ্গে দেখেন ট্যারিফ যখন আরোপটা করা হলো, চীনের পণ্যের উপরে ট্যারিফটা বেশি দিলেন, ইন্ডিয়ার যাবো, কিন্তু ওই জায়গায় যেতে চাচ্ছি যে রাশিয়া কিন্তু তার সেই জায়গা থেকে মানে উত্তরণ ঘটেছে নিজের কৌশলে। শুধু তাই না, রাশিয়া তো এমন একটা দেশ যেখানে এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়, এবং এই গম সমস্ত জায়গায় যায়। তার অর্থনৈতিক অবরোধ দেওয়া হয়েছে, আমেরিকা তার অর্থনৈতিক অবরোধ দেওয়ার কারণে তার সম্পদ, তার কি বলে পণ্য বাইরে যেতে পারবে না, তার জাহাজ বাইরে যেতে পারবে না, এমন মানে চাপের মধ্যে রেখেছে। কিন্তু এই কৌশলের মধ্যে দিয়ে কিন্তু রাশিয়া বেরিয়ে যায় ঠিকই, তার যে অর্থনৈতিক সচল অবস্থা, মানে অর্থনৈতিকভাবে তার যে সচল থাকার সেই লাইনগুলো, মানে কি বলবো, লাইফ লাইনটা খুব সচল রেখেছে। এই কারণেই এই ট্রাম্পের এই জায়গায় এসে, ওই যে ইনি বললেন যে ডক্টরিন ঠিক করতে পারে নাই, ওই ট্রাম্প এখন ঠিক কোন দিকে যে যাবে এখনো পর্যন্ত কিন্তু বলা খুব কঠিন আমাদের জন্য, কিন্তু রাশিয়া উঠে গেছে তার জায়গা দিয়েই। ধন্যবাদ কাগজ ভাই। ডক্টর কামরুজ্জামান কায়েসের, আপনার কাছে একটু শুনতে চাই অর্থনীতির দিকটা, বিশেষ করে রাজনীতির বিষয়ে আপনার কাছ থেকে শুনবো অর্থনীতির বিষয়টা, যেটা ইকোনমিক থিওরির কথা বলছেন ডক্টর মামুন। তিনি বলেছেন যে, বা আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির বিষয়টাকে মাথায় রেখেই ডিপ্লোমেসি কি হলো, রাজনীতি কি হলো, সামরিক শক্তিতে কোথায় গেল আমেরিকা, এগুলো তোয়াক্কা না করে শুধুমাত্র অর্থনীতির বিষয়টাকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাচ্ছেন। তো তাহলে রাশিয়ার কৌশলের কাছে কি হেরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প উপায়হীন হয়ে বা বাঁচার তাগিদে কি এই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন? এটা একটা প্রশ্ন।
আরেকটা প্রশ্ন, চীন, ভারত, বাংলাদেশ সামগ্রিক প্রেক্ষাপটে আমেরিকার যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটা এখন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের উপরে পণ্যের উপরে শুল্ক বর্ধিত হারে ভারত, চীন দুই দেশের উপরে, বাংলাদেশের উপরে কি হতে যাচ্ছে, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত বা লাভবান হতে পারি? ধন্যবাদ জনাব সিরাজ। আপনি প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে এসেছেন, যেটা এখন খুব আলোচনার একটা মুখ্য বিষয় হয়ে সরব হচ্ছে এই প্রসঙ্গটা। বিশেষ করে আপনি যে ডোনাল্ড ট্রাম্পের 1 মাসের পূর্তি উপলক্ষে এরই মধ্যে 1 মাসে যে অনেক টালমাটাল হয়ে গেছে বৈশ্বিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি, সেই বিষয়টাই আসলে আলোচনার একটা বড় বিষয়। আলোচক আমার যারা আছেন, সহ আলোচক দুজন বরাবরই খুব পয়েন্ট আউট করেছেন, যেটা আমারও কথা, যে ডোনাল্ড ট্রাম্প যতটা না রাজনীতিবিদ, তার চেয়ে বড় সে হলো ব্যবসায়ী। তার ব্যবসায়িক চিন্তাভাবনাটাই সবচেয়ে বেশি। যেই কাজটা সে করে বা যেই অ্যাটেম্পটা সে নিচ্ছে বর্তমানে, সেটা আপনার মিডল ইস্ট কেন্দ্রিক হোক বা চায়না বা বিশ্বের যে কোনো প্রান্তের যেই বিষয় নিয়ে কিন্তু সে যাই কিছু চিন্তাভাবনা করে, সেটা কিন্তু তার পিছনে কিন্তু একটা বড় অর্থনৈতিক একটা কারণ থাকে। তো আমেরিকার ফরেন পলিসি কিন্তু একই থাকে, সেটা আপনার রিপাবলিকান ক্ষমতায় আসলেও তাই থাকে, আর আপনার কী বলে ডেমোক্রেটিক দল আসলেও তাই থাকে আর কি। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে আপনি যে প্রসঙ্গটা এনেছেন, যে ইউক্রেন বিষয়ে যে তার বর্তমান অবস্থান এবং রাশিয়ার কৌশলের কাছে কি হেরে গিয়েছে কিনা, করছে। এখানে তো আপনার ধরেন পার্টিগত একটা ব্যাপার থাকে। বাইডেন পুরোপুরি সাপোর্ট করেছে, জেলেনস্কিকে সাপোর্ট করেছে, সে ন্যাটো সদস্যপদ নিয়ে সে আপনার এই রাশিয়ার একদম খুব কাছে ন্যাটোর একটা সদস্য হওয়ার একটা যে প্রক্রিয়ায় বাইডেন প্রশাসন যেভাবে সাপোর্ট দিয়েছিল, যেটাতে রাশিয়া খুব রাগান্বিত হয়ে তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে অ্যাটাক করলো আর কি। তো এখানে ট্রাম্প একটু ভিন্ন অবস্থানে চলে এসেছে। ট্রাম্পের ভিন্ন অবস্থান হলো যে এখানে যুদ্ধটা দেখা যাচ্ছে যে অনেক দীর্ঘায়িত হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে আসলে খুব একটা যে ট্রাম্পের যে লাভ হবে তা না, এখানে রাশিয়ার অনেক লাভ আছে। রাশিয়া কিন্তু ইনডাইরেক্ট অনেকগুলো অর্জন তাদের হয়ে গেছে ইতিমধ্যে, অর্থনৈতিক অর্জন বা সামাজিক, বা এটা যে আসলে এটা লং টার্ম একটা যুদ্ধের একটা বিষয় নয়, এটা কিন্তু আসলে মানে বৈশ্বিক রাজনীতিতে এটা কিন্তু আলোচনায় তার ক্ষেত্রে এটা পজিটিভ ইয়াতে চলে গেছে, রাশিয়ার পক্ষে চলে গেছে। এটাকে উপলব্ধি করে সে চিন্তা করতে পারছে যে রাশিয়ার সাথে কিন্তু তার একটা এর আগের ইলেকশনে দেখা গিয়েছে যে বলা হতো যে পুতিন ট্রাম্পকে সাপোর্ট করেছে, এবং তার যেই এই যে তার প্রতি যে একটা দুর্বলতা বা তার প্রতি রাজনৈতিক যে তার একটা চিন্তাভাবনা, যে আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার চিরশত্রু পরাশক্তি, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু তার অগোচরেও তার অন্তরালেও কিন্তু এখানে একটা সখ্যতা আছে। তো সেই ক্ষেত্রে যদি সে এখানে আপনার একটা মিত্রতার একটা ক্ষেত্র তৈরি করতে পারে, তাহলে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সে পুতিনের পক্ষেই মানে দৃশ্যত এখন একটা অবস্থান নিয়েছে আর কি। যাই হোক, এখন যে বিষয়টা দাঁড়াবে সেটা হলো যে ট্রাম্প যতগুলো পদক্ষেপই সে নিবে, সেগুলো কিন্তু সে আমেরিকাকে উচ্চতার মর্যাদায় নিয়ে যাওয়ার যে একটা কৌশল, যেটা তার রাজনৈতিক স্লোগান ছিল, মেক আমেরিকা গ্রেটার এগেইন, এই যে তার স্লোগান, নির্বাচনী স্লোগান, এই স্লোগানের কারণেই কিন্তু সব জায়গায় সে তার শ্রেষ্ঠত্ব বা কর্তৃত্ব বজায় রাখার জন্যে বা টিকে রাখার জন্যে সে তার নবনব কৌশল অবলম্বন করবে। দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন, যে আমাদের এই সাবকন্টিনেন্ট, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা উপমহাদেশীয় অঞ্চলে তার যে রাজনৈতিক চিন্তাভাবনা, আমরা তো দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফর, আমেরিকা সফরে গিয়ে সেখানে ট্রাম্পের সাথে একটা দ্বিপাক্ষিক মিটিং করেছে। সেখানে আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে পতিত সরকারের কিছু শুভাকাঙ্ক্ষীরা অনেক আশায় ছিলেন যে হয়তো ট্রাম্পের মাধ্যমে আবার সেই শেখ হাসিনা গভর্নমেন্টকে এখানে রিইনস্টেট করা যায় কিনা, খুব আশাবাদী ছিলেন। এবং আমি খুব অবাক হয়ে যাই, আপনারা সবাই বিষয়টা দেখেছেন যে মোদি গিয়েছে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমর্থকরা মোদির পক্ষে স্লোগান দিয়েছে, এবং সেখানে মোদির পক্ষে তারা খুব মানে অনেক মিছিল, মিটিং এবং তাকে স্বাগত জানিয়েছে। অনেকেই বলতেছে যে আওয়ামী লীগ কি এখন বিজেপির বাংলাদেশ শাখা হয়ে গেল কিনা। এটা কেমন? একটা বিদেশি প্রধানমন্ত্রী, সে ভারতের প্রধানমন্ত্রী, সে আমেরিকার সাথে মিটিং করতে যাবে, বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা কেন যুক্তরাষ্ট্রে মোদিকে স্বাগত জানাবে কেন? কিন্তু রেজাল্ট কি হলো? মোদির সাথে ট্রাম্পের যে মিটিং হলো,
জনৈক ভারতীয় সাংবাদিক নিয়ে বিনিয়ে ট্রাম্পকে মানে প্রভোগ করতে চেয়েছিল যাতে সে উত্তপ্ত হয়ে বা বিরক্ত হয়ে বাংলাদেশ সম্পর্কে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। কিন্তু সে খুবই চতুর এবং তাকে যতই বলে না যে জাতে মাতাল তালে ঠিক, ট্রাম্প কিন্তু অনেকটা তাই। সে কিন্তু ওইটা বলেছে যে মোর দেন 100 years of experience of প্রাইম মিনিস্টার মোদি অ্যাবাউট বাংলাদেশ চ্যাপ্টার। তো সেটা সেই ভালো জানে, বিষয়টা এমনভাবে ছেড়ে দিয়েছে যে এটা এখানে আমার কিছু করার নেই। যে 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 প্রশ্নের জবাব তার কাছ থেকে চেয়েছিলেন সেই জবাব মোদিকে দেওয়ার জন্য বলেছেন। মোদিকে দেওয়ার জন্য বলেছে। তো মোদি কিন্তু আসলে সে ডিপ্লোম্যাট, অলরেডি সে 10 বছরের বেশি হয়ে গেছে প্রাইম মিনিস্টার, সে কিন্তু বৈশ্বিক রাজনীতি সম্পর্কে বুঝতে পেরেছে। তাৎক্ষণিকভাবে সে এই প্রসঙ্গে না থেকে সে ইউক্রেন প্রসঙ্গে চলে যায়। জি, ডক্টর কামরুজ্জামান কায়সার, আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা করব, বিশেষ করে অর্থনীতির যে দিকটা থেকে গেল, বাংলাদেশ, ভারত, চীনের উপরে যে সমস্ত শুল্ক আরোপের প্রশ্ন, আমরা এখানে কিভাবে লাভবান হতে পারি এরকম বিষয় নিয়েও কথা বলবো। আপনি উইন উইন সিচুয়েশনের কথা বলেছেন, এই প্রসঙ্গেও আমাদের আলোচনা আছে। ট্রাম্পের ক্ষমতায় আসা এবং বিশ্ব রাজনীতির ঝড়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা ছিলাম। ডক্টর কামরুজ্জামান কায়সার বলছিলেন উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। উইন উইন সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ইউক্রেন যুদ্ধকে অনেকটা জোর করে বন্ধ করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে আমেরিকা সরে গেলে কিন্তু ইউক্রেনের অবশ্যই যুদ্ধ করতে বাধ্য হবে, ইউক্রেনের আর কোনো বিকল্প থাকবে না। তার মানে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একটা শান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক অপর দিকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, তাহলে ইরানকে হুমকি দেওয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, এবং যে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা, সেই গাজা উপত্যকাকে দখল করার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে এখানে কিন্তু অশান্তির একেবারে বারুদ তিনি ঢেলে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন বলা যাবে। তো এই যে পরস্পর বিরোধী একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ডক্টর মামুন, আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে, আন্তর্জাতিক সম্পর্কের একজন প্রফেসর হিসেবে? দেখুন, আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে ট্রাম্প কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরু থেকেই, তিনি যখন বিরোধী দলে আছেন, ক্ষমতাচ্যুত, তখন থেকেই কিন্তু মার্কিন নীতির সমালোচনা করেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইউক্রেনে এই ধরনের ইনভেস্টমেন্ট, এটার তিনি সমালোচনা করেছেন, এবং এই নীতিতে তিনি বিশ্বাসী না। এবং তিনি শুরু থেকেই কিন্তু বলে এসছেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ, এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংযোগ, এটা একটা বাইডেনের ভুল নীতি, এবং তিনি ক্ষমতায় এসেও কিন্তু একই কথা বলছেন। কিন্তু আসল কথা হচ্ছে, আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে যে বিলিয়ন ডলার খরচ করেছে, এটা কিন্তু বিনামূল্যে খরচ করেননি, যেটা আমাদের একজন বক্তা বললেন। তারা কিন্তু অনুদানও দেয়নি, এটা সাহায্যও দেয়নি, এটা কিন্তু একটা গিভ অ্যান্ড টেক। ইউক্রেনের যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ আছে, সেইটা আহরণ করা এবং সেখান থেকে লাভবান হওয়ার জন্যই কিন্তু ইনভেস্টমেন্টটা করা হয়েছে। কিন্তু আজকে প্রায় 3 বছর যুদ্ধ করার পরে ট্রাম্প প্রশাসন এটা ক্যালকুলেশন করে দেখেছেন, ইকোনমিক ক্যালকুলেশন করে দেখেছেন যে তার আউটকামটা কী। তারা দেখলেন যে রাশিয়া কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে ইউরোপে প্রায় 40টা কান্ট্রিকে একা ফেস করেছে। তা রাশিয়া প্রায় পৃথিবীর 40টা কান্ট্রিকে একা ফেস করে এখন পর্যন্ত টিকে আছে, এবং অবস্থাটা এই যে কোনো মুহূর্তে ইউক্রেনের ফল হয়ে যেতে পারে। এন্ড ইউক্রেন যদি যুদ্ধের মাধ্যমে পরাজিত হয়, তাহলে তো মার্কিন ইনভেস্টমেন্ট সবকিছু লসে চলে যাবে, এবং সেটা নেটোরও পরাজয় হবে। তাতে কিন্তু একটা গ্লোবাল স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। ট্রাম্প বরং এখানে চেষ্টা করছেন যে একটা ডিল করার মাধ্যমে পুতিনের সঙ্গে যদি আন্ডারহ্যান্ড একটা ডিলিং করা যায়, তাহলে যুদ্ধটা বন্ধ হলো, তিনি হয়তো নোবেল প্রাইজ পাবেন শান্তি আনার জন্য। পাশাপাশি তার যে ইনভেস্টমেন্টটা, যেটা যুদ্ধের মাধ্যমে জয়লাভ করা সম্ভব হলো না, সেটা পুতিনের সাথে চুক্তি করার মাধ্যমে তিনি সেটা আনার চেষ্টা করছেন। এখানে অবশ্যই তার একটা ইকোনমিক গেইন আছে, এবং এটা জেলেনস্কি রাজি হচ্ছে না জন্যই তিনি এই সমস্ত থ্রেট করছেন। ওকে, বুঝতে পেরেছি, আপনার বক্তব্য একদম ক্লিয়ার। কাগজ ভাই, আপনার কাছে এই রকম একটা বিষয় নিয়েই আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে যে পলিসি নিয়েছেন, এবং আমাদের আলোচনা থেকে পরিষ্কার যে তিনি কোনো ডক্ট্রিন মানছেন না, তাহলে নেটোর কি হবে, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমেরিকার সম্পর্ক কি হতে যাচ্ছে, যার মানে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এবং ব্রিটেন, তারা ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত শান্তি রক্ষার জন্য। জার্মানি বলেছেন আমেরিকা সেনা না পাঠালে আমরা পাঠাবো না। সব কিছু মিলে
ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে প্লাস নেটোর সাথে আমেরিকার সম্পর্ক কি হতে যাচ্ছে, কি প্রভাব পড়তে যাচ্ছে? এই আবার সেই অর্থনীতির মধ্যে আসতে হয়। এই যে মানে ইউরোপের দেশগুলোতে যে তেল গ্যাস যেগুলো গেছে সবই তো রাশিয়া থেকেই গেছে, এবং প্রথম থেকে তারা নিতে চায় নাই, বা এই অবরোধ, অর্থনৈতিক অবরোধ থাকার কারণে এই কাজগুলো করেছে। তো তারা তো তাদেরকেও তো এই সমস্ত তেল গ্যাস দিয়ে বাঁচিয়ে রাখছে এই রাশিয়া, এবং ইউরোপ কিন্তু সেখান থেকে সরে যায়নি। তো এখন এই যে যুদ্ধটা যদি বন্ধ করতে পারে, যে ট্রাম্প যে কাজটা করছে, ওই যে ডক্ট্রিন মেনে চলছে না, বাইডেনের সময় তো এই যুদ্ধটা শুরু হয়েছে, এবং বাইডেন তখন মনে করেছিল যে এই যুদ্ধটা যদি চালিয়ে নেওয়া যায় তাহলে পুতিন, রাশিয়া দুর্বল হবে, কিন্তু আসলে তো দুর্বল হয়নি। মূলত রাশিয়া এখন সবচেয়ে বেশি চাঙ্গা হয়ে গেছে, মানে এমন একটা কৌশল অবলম্বন করেছে যাতে চাঙ্গা হয়ে গেছে। এখন এইটা তাদেরকে এখান থেকে ফিরে আসার একমাত্র ওই যে মানে ফেস সেভিং একটা অনেক সময় করতে হয়। যেমন আফগানিস্তান থেকে তাদের চলে আসতে হয়েছে আমেরিকাকে, ফেস সেভিং করে তারপর চলে আসতে হয়েছে। ভিয়েতনাম থেকে চলে আসতে হয়েছিল, ঠিক একইভাবে এই কিয়েভ থেকে, মানে এই যে ইউক্রেন থেকে যদি এখন চলে আসতে হয়, তাহলে অ্যাটলিস্ট রাশিয়া, আমেরিকা তো লিডার, মানে ওয়ার্ল্ড লিডার হচ্ছে আমেরিকা। তো আমেরিকা তো যখন হেরে যাবে বলে মনে হবে সারা পৃথিবীর কাছে, একটা পারসেপশন তৈরি হবে, তখন কিন্তু আমেরিকাকে অনেকেই মানে দুর্বল ভাবা শুরু করবে। তো সেই দুর্বল যাতে ভাবতে না হয়, এই জন্য কিছু ডিপ্লোম্যাটিক প্রসেস আছে, যে প্রসেসের মধ্যে দিয়ে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই সৌদি আরবে তারা একটা বৈঠক করবেন, যে বৈঠকে পুতিনের সঙ্গে তারা একটা মানে এমন একটা চুক্তিতে হয়তো উপনীত হবেন যে জেলেনস্কি যেন যুদ্ধটা থামাতে বাধ্য হয়। আর বাধ্য হবে কখন? যদি আমেরিকা যদি টাকা না পাঠায়, যদি ডলার না পাঠায়, তাহলে ইউক্রেন কতক্ষণ যুদ্ধ করে টিকবে? এবং একইভাবে ইউরোপও তো পাঠাবে না, যেহেতু আমেরিকা যদি না পাঠায় তাহলে ইউরোপও পাঠাবে না, ব্রিটেন বা জার্মানি, কেউ, এরা সবাই তাকিয়ে থাকে হলো এখন এই মুহূর্তে, কেন তারা তো সবাই ন্যাটোর একটা অংশ। ন্যাটোর যারা অংশ তারা অবশ্যই আমেরিকার কথার বাইরে যাবে না, এবং বাইরে যখন যাবে না তখন ওই রাশিয়া যদি এই যে এখন আমি যেটা উইন উইন সিচুয়েশন যেটা আসছে, যে এইভাবে যদি পুতিনের সঙ্গে ট্রাম্প দুইজন তো আবার দোস্ত, তো দুইজনের দোস্তের মধ্যে যদি সমঝোতাটা হয়ে যায়, তাহলে দেখা যাবে যে দুইজনই উইন উইন সিচুয়েশনে এই সমস্যাটার সমাধান করতে পারবে। এটাই মনে হচ্ছে এখন ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য আমার কাছে মনে হয়। ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি। ডক্টর কামরুজ্জামান কায়সার, আমাদের আজকের আলোচনা থেকে পরিষ্কার বারবার ঘুরে ফিরে আসছে অর্থনীতি, এবং আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে যে আলোচনা শুনছিলাম সেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল অর্থনীতির প্রশ্ন। আপনি এ বিষয় নিয়ে শুরু করেছিলেন, আমি বিরতিতে চলে গেছিলাম। আমরা আবারও আপনার কাছে শুনতে চাই যে ট্রাম্পের যে অর্থনৈতিক নীতি বা তিনি যে ডক্ট্রিন বা যে পলিসি এই মুহূর্তে ফলো করছেন, অনুসরণ করছেন, তাতে চীনের সাথে, বাংলাদেশের সাথে, ভারতের সাথে আমাদের এই বেল্টে আমাদের কিছু স্বার্থ রয়েছে, আমাদের কিছু উদ্বেগের প্রশ্ন আছে, আমাদের কিছু কৌশলের প্রশ্ন আছে। আমরা এই জায়গায় কোথায়, কোন অবস্থায় আছে, আমাদের অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আমাদের যে অবস্থান, আমরা তো আসলে ক্ষুদ্র এবং একটা এখানে আমরা অর্থনীতি কি দেশ করতে পারি সেটাও একটা। হ্যাঁ, আমরা খুবই ক্ষুদ্র একটা অর্থনীতি দেশ। আমেরিকার সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট তো অনেক। তো আমাদের মেইন যে পণ্য সেটা হলো তৈরি পোশাক, আমেরিকাতে যায়। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনার এই আমাদের জিএসপিটা বন্ধ হয়ে যায়। আমরা এই জিএসপি ফিরে আনার জন্য অনেক চেষ্টা তদবির চালাচ্ছি, এবং আমেরিকার বাজার কিন্তু আমাদের সবচেয়ে বড় বাজার তৈরি পোশাকের। তো সেই জায়গায় আমরা এখন কিছুটা আশার আলো দেখছি এইভাবে যে ট্রাম্প আসার পরে যে আমাদের যে প্রতি মাসে যে আমাদের একটা পরিসংখ্যান বের হয়, আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে যে পরিসংখ্যানটা দেয়া হয় আমাদের এক্সপোর্টটা কোথায় কি অবস্থায় আছে, সেখানে কিন্তু আমরা একটু সুবিধাজনক অবস্থানে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে চীনে বা ভিয়েতনাম বা অন্যান্য মেক্সিকো বিভিন্ন দেশে যে তারা যে পণ্যগুলো তৈরি করতো, বা যে তৈরি পোশাক বলেন বা কনজিউমার প্রোডাক্ট বলতে যা বোঝায়, এগুলোর উপরে কিন্তু তার শুল্কের মাত্রাটা অনেক বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার কারণে আলটিমেটলি আমেরিকার যে বায়াররা তারা বিকল্প পথ খোঁজার কারণে বাংলাদেশের একটা সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। গত এক মাসেই যে রিপোর্টটা এসেছে আমাদের কাছে, সেটা হলো যে আমেরিকার বাজারে তৈরি পোশাক 12 ভাগ, শতকরা 12 ভাগ বেড়েছে।
আমাদের প্রবৃদ্ধি হয়েছে শতকরা 12 ভাগ। তো এটা আমাদের জন্য একটা ভালো দিক। যদি এই অবস্থা থাকে, বাঘে মহিষে লড়াই করবে, বাংলাদেশের উইন হবে, বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে আর কি। আর জিএসপির ক্ষেত্রে এই সরকার, বিশেষ করে আপনার ডক্টর ইউনূস সরকার কিন্তু খুবই আশাবাদী, এবং উনি আসার পরে ওনার একটা বড় চ্যালেঞ্জ বা ওনার একটা বড় প্রত্যাশার একটা জায়গা ছিল যে জিএসপিকে পুনরুদ্ধার করা। তো সেই ক্ষেত্রে কাজ হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমরা জিএসপির একটা ফ্যাসিলিটিস পাবো। আমরা যদি জিএসপি পাই, তারপরেও দেখা যাবে যে আমেরিকার বাজারে আপনার চায়নার তো একটা আধিক্য থাকবেই, কিন্তু তারপর আমরা যেই পরিমাণে এক্সপোর্ট করতাম বা আমেরিকান বাজারে বাংলাদেশি পণ্যের যে একটা অবস্থান, সেটা অনেক বেড়ে যাবে। আর বর্তমানে আপনারা জানেন যে সস্তাশ্রমের যে প্রোডাক্টগুলো তৈরি হয় আর কি বিশ্বের বিভিন্ন জায়গায়, এখন কিন্তু আমাদের নিচে আর কেউই নাই। আমেরিকা বলেন অথবা পশ্চিমা বিশ্ব বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো অনেক জায়গায় অনেকভাবে কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবার বাংলাদেশে এসেছে। বাংলাদেশ তাদের পছন্দের ডেস্টিনেশন হিসেবে এখনও আছে। তা আমি মনে করি যুদ্ধ ভাব এটা কারোর জন্য হয়তো মানে খারাপ দিক হতে পারে, কারোর জন্য এটা পৌষ মাস হতে পারে আর কি। তা আমরা দেখছি যে আমরা তো আসলে কোনো পক্ষে নাই। তো আমরা কোনো পক্ষে নাই, আমরা দেখব যে সার্বিকভাবে আমেরিকার যে একটা বড় বাজার, যেটার দিকে আমরা তাকিয়ে থাকি, এই বাজার যদি আমরা সম্প্রসারণ করতে পারি, আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক যে মেরুদণ্ডের যেই বিষয়টা তৈরি পোশাক, এটা কিন্তু আমরা ভালো করতে পারবো। আগামী দিনে আমরা আমেরিকার বাজারে আমাদের পণ্যের চাহিদা বাড়বে, আমাদের এই বিপন্ন এই অর্থনৈতিক অবস্থায়ও আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পাবো আর কি। তো যাই হোক, এর মাঝে আমি যে বিষয়টা বলতে চাই যে যে শুল্কের কথা যেগুলো বলা হয়েছে আর কি, এই শুল্কগুলো প্রযোজ্য হচ্ছে আপনার বড় বড় রাষ্ট্রগুলোর উপরে। আপনি ভারতের কথা বলেছেন, চীনের কথা বলেছেন, অথবা এদিকে কানাডা বা ভিয়েতনাম, এদের কথা যা বলেছেন আর কি, সেগুলো আমেরিকা আসলে চায় যে তাদের যে এমপ্লয়মেন্টগুলোকে আরও জেনারেট করার জন্য। কারণ এমন কিছু পণ্য বাইরে থেকে আসতেছে আপনার এই আমেরিকাতে, যেটাতে কিন্তু তাদের আপনার অনেক এমপ্লয়মেন্ট কিন্তু এর আগে নষ্ট হয়ে যাচ্ছিল। এখন যদি তাদের পার্শ্ববর্তী দেশ হোক বা নিজেও যদি তারা মাঝারি বা মানে উন্নত মানের যে শিল্পগুলোকে যদি তাদের নিজেদের জনশক্তি দিয়ে আরও এটাকে প্রমোট করতে পারে, তাহলে এমপ্লয়মেন্টটা আরও বাড়বে, তাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। কারণ ট্রাম্প কিন্তু সবসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে কিন্তু তার সবচেয়ে বড় একটা দৃষ্টিভঙ্গি বা তার মেইন পলিসি হলো অর্থনীতিকে চাঙ্গা করা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সে যে পলিসিতে যাচ্ছে, সেই পলিসিতে কতিপয় দেশ হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমাদের মতো যারা স্বল্পোন্নত আমরা কিছুটা হলেও লাভবান হব। জি জি, ডক্টর কামরুজ্জামান কায়সার চমৎকার বলেছেন। আপনার আলোচনা থেকে একেবারেই পরিষ্কার। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। কাগজ ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই আলোচনায়, সেটি হচ্ছে যে ডক্টর কামরুজ্জামান কায়সার বলছিলেন আলোচনার ভেতরে যে আমরা কোনো পক্ষে নেই, যার কারণে আমরা সুবিধা পাচ্ছি অর্থনীতির ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মোদি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বা ভারত ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ছিলেন, এবং যার কারণে বাংলা সফর মোদির, আমেরিকায় সফর হচ্ছে মোদির, সেখানে ভারতীয় সাংবাদিক বাংলাদেশকে টেনে এনেছেন। অথচ সেখানে বেশ ন্যাক্কারজনকভাবে ভারতীয় সাংবাদিকের প্রশ্নকে ডিনাই করেছেন, প্লাস মোদির দিকে ছেড়ে দিয়েছেন, যা মোদির জন্য বা ভারতের জন্য অপমানজনক। তার মানে আমেরিকার ইনভলভমেন্ট নেই, বরং ভারতের ইনভলভমেন্টের কথা তিনি পরিষ্কার করেই বলেছেন। তো এই যে মোদির সাথে বিরূপ একটা অবস্থা, ভারতের সাথে ট্রাম্পের বিরূপ অবস্থা, এটা তৈরি হলো কেন? এবং আরেকটা প্রশ্নও আমি জানতে চাই আপনার কাছে একই সাথে, যে অনেকে বিশেষ করে হাসিনার পক্ষের যারা লোকজন, তারা আশা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন হয়ে যাবে এবং হাসিনাকে ক্ষমতায় ফিরে আনবে। এই আশার গুড়ে কেন বালি দিলেন ডোনাল্ড ট্রাম্প? আপনার কি মনে হয়? আচ্ছা, এইটা সম্ভবত 13ই ফেব্রুয়ারি এরকম একটা ঘটনা ঘটার কথা ছিল, যে বাংলাদেশের সরকার উল্টে পাল্টে চলে যাবে, আমাদের ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এগুলো চলে যাবে, এখানে শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বে, এইরকম নানামুখী মানে কথাবার্তা, গুজব, শুধু গুজব না, মানে সোশ্যাল মিডিয়ায় এইটা একেবারে ভাইরাল হয়ে রয়েছে। তো এইরকম একটা পজিশন কিন্তু ছিল সেই সময়, যে মোদি যাচ্ছে আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে, সেই বৈঠকে তারা
যত সমস্যা আছে ভারতের সঙ্গে আমেরিকার, যে তাদের বিশেষ করে অধিবাসী যে পাঠাতে হবে, বিশেষ করে অভিবাসী যেটা পাঠাবে সেটা যাতে ঠেকাইতে পারে। 2 নম্বর হলো যে ট্যারিফটা যাতে কমাইতে পারে। নানামুখী একটা আলোচনার একটা 1 ডজন প্যাকেজ নিয়ে চলে গেছে ওখানে। কিন্তু মূলত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন মিটিংটা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই ভারতীয় নাগরিকদের সেখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে বিমানে কিভাবে তাদের হাত পা বেঁধে একেবারে অসম্মানজনকভাবে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। আর এই 2 জনের মধ্যকার যে মানে জয়েন্ট যে প্রেস কনফারেন্স যেটা হয়েছিল, সেখানেও দেখেছেন যে সব কথাবার্তা কিন্তু ট্রাম্পের মোদির পক্ষে যায়নি। আর যারা চেয়েছিল, বিশেষ করে বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগ বা শেখ হাসিনার কর্মী বাহিনী আমেরিকাতে থাকে, তারা তো বিভিন্নভাবে প্ল্যাকার্ড দেখায় স্বাগত জানিয়েছে, কিন্তু সাংবাদিকও ওইভাবে সেট করা ছিল। কিন্তু সেই কোনো সাংবাদিক, বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করে নাই, কিন্তু ইন্ডিয়ান সাংবাদিক প্রশ্ন করেও জানতে চাইলেন যে বাংলাদেশ নিয়ে কি ধরনের আলোচনা হয়েছে। তখন তো উনি প্রথমেই তো একটু মানে ওই তাচ্ছিল্য ভরে বলে গেছিলেন যে কিছু বুঝলাম না। পরবর্তীতে যখন বলছেন তখন বললেন যে বিষয়টি হচ্ছে এরকম যে প্রায় 100 বছর ধরেই তো বাংলাদেশ নিয়ে এই কাজ করছেন, ওনারা গবেষণা করছেন, মানে রীতিমতো পড়াশোনা করছেন। তো ওনার উপরে এই দায়িত্বটা ছেড়ে দিলেন। তো এই বিষয়টা কিন্তু মোদি বুঝতে পেরেছিলেন যে কিভাবে ট্রাম্প তার উপরে একটা ডিপ্লোম্যাটিক মার্কটা দিয়ে দিছে। তখন তিনি এই প্রসঙ্গ থেকেই চলে গেলেন। তো ইন্ডিয়া হচ্ছে এমন একটি দেশ যা নিজেকেই এখনো পর্যন্ত রক্ষা করতে পারে না। চীনের সাথে বারবার মার খায়, পাকিস্তানের সাথেও মার খায়, বিভিন্ন দেশের সঙ্গে মার খায়। আর সেখানে আমেরিকার সাথে গেছে সে মানে আলোচনায়। আমেরিকা এখনো পর্যন্ত লিডার, তার নিজের যেমন ক্ষমতা আছে নিজেকে রক্ষা করার, ইন্ডিয়া তো ওরকম নেই। আর সেই ইন্ডিয়ার এখন বড় দায়িত্ব ভারতীয় নাগরিকরা মনে করে বা সাংবাদিকরা মনে করে মোদি মনে হয় এখনো পর্যন্ত এই শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসাইতে পারবে, এবং এমনভাবে আচরণটা করে যে এখন বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে সেটা হচ্ছে বিজেপিরই একটা শাখা অফিস মনে হয় বাংলাদেশেই আছে। এবং এই মানে আওয়ামী লীগের যারা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানে খুব অ্যাক্টিভ, তারাও মনে করে যে এটা বাংলাদেশে বিজেপির একটা অংশ। তো এখন মোদির কি মানে সেই ক্ষমতা আছে বাংলাদেশে এখন যে ধরনের সরকার আছে? এবং কয়েকদিন আগেই কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা সরকারের সঙ্গে মানে সম্পর্ক বজায় রেখে চলে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলে না। বাংলাদেশের যে কোনো সরকারে আসুক না কেন তাদের সাথে পররাষ্ট্রনীতির একটা সম্পর্ক থাকবে এমন যে সবসময় একই রকম থাকবে, কিন্তু তা না। তারা আওয়ামী লীগরে মনে করে তাদের একেবারে সবচেয়ে কাছের মানুষ, যা চায় তাই পায়। এই কারণে মানে আওয়ামী লীগকে তারা সবসময় আপার হ্যান্ডে রাখে আর অন্যদেরকে সরিয়ে রাখে। কিন্তু এবং আপনি দেখবেন যে গত 15-16 বছর ধরে ভারত যেভাবে বাংলাদেশের কাছ থেকে যে সমস্ত সম্পদ নিয়েছে, যে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে, ইতিপূর্বে তো কখনোই এটা দেওয়া সম্ভব নেই। এবং শেখ হাসিনা নিজেই কিন্তু বলেছেন যে তার আমলে বা তিনি যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছেন ভারতকে, সারা জীবন তারা এটা মনে রাখবে। সেই মনে রাখার কারণেই এখনো পর্যন্ত যে ভারতের যে সমস্ত সরকার, বিশেষ করে কংগ্রেসও একই আচরণ করে আসছে। তো বিজেপি মনে হয় আরেকটু বেশি করেছে, যেহেতু পেয়েছে বেশি, তাকে পানি দিতে হয় না। তিস্তা, এই যে এখন তিস্তা, ওই যে জাগো বাহে তিস্তা বাসাই, এখন যে বিএনপি যে প্রোগ্রামটা নিয়েছে, তো এগুলো তো আমাদের 54টা নদীর পানি তারা আটকে দিয়েছে, আগেও তারা আটকেছে, কিন্তু তারা কখনোই আমাদের সুযোগ সুবিধাগুলো দেখে নাই। তারা সুযোগ সুবিধা যা পারছে বাংলাদেশ থেকে নিয়েছে, এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেই এই সুবিধাগুলো নিয়েছে, যার কারণে তারা তাকেই উদ্ধার করার জন্যই এবং তাকেই আবার মানে কি বলে ক্ষমতায় বসানোর জন্য তারা এখন নাকি চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ সেই ব্যাপারে খুবই মানে তৎপর রয়েছে। জি ধন্যবাদ কাগজ ভাই। ডক্টর মামুন, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে, ডক্টর কায়সার আলোচনার শেষ পর্যায়ে আমরা মাত্র 2 মিনিট পাবো। আপনাদের দুজনের কাছ থেকে খুব ছোট ছোট করে একই প্রশ্ন জানতে চাই। ডোনাল্ড ট্রাম্পের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পলিসি মধ্যপ্রাচ্য নিয়ে, গাজাকে দখল করতে চাই
তার প্রশাসন এবং যা নিয়ে এরই মধ্যে মারাত্মক রকমের বিশ্ব রাজনীতিতে ঝড় উঠেছে, পুরো আরব বিশ্ব থেকে এই বিরোধিতা করা হয়েছে। কতটা সফল হতে পারবেন এই বিষয়টা নিয়ে আপনারা দুজনই যদি একটু বলেন। ডক্টর মামুন আগে বলেন খুব সংক্ষেপে, এক মিনিট। আসলে এখানে যে জিনিসটা হয়েছে যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ইস্যুটা দীর্ঘদিনের পুরনো একটা ইস্যু। এটির একটি সমাধান ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এটা সমর্থন করত, যে দুই রাষ্ট্র, যে টু নেশনস থিওরি, যেটা শুরুর দিকে আরবরা মেনে নেয়নি। কারণ মেনে নেওয়ার একটা যৌক্তিক কারণ হলো যে ফিলিস্তিন তো ওইখানে ট্রান্সপ্ল্যান্টেড একটা স্টেট, মানে ইসরায়েল ওখানে একটা ট্রান্সপ্ল্যান্টেড স্টেট, এবং এটা গ্লোবাল গভর্নেন্সের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ এবং আমেরিকানরা মিলে তাদের বেলফোর ডিক্লারেশনের অংশ হিসেবে সেটা করেছিল। এখন যে জিনিসটা আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প হয়তো দেখছেন যে তারা ইসরায়েলের মাধ্যমে যে প্রক্সি কর্মকাণ্ডের মাধ্যমে যে গেইনটা সেখান থেকে পাচ্ছেন। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় এখন ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছেন, ইউক্রেনে, এখানে সেখানে। সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনে করেছেন যে ইসরায়েলের মাধ্যমে আমি ভায়া হয়ে যে মানে ইন্টারফেয়ারেন্সটা করছি, তাতে এখন আমি ডাইরেক্ট যদি ওখানে আমার দখল করে নিয়ে আমার সৈন্য স্থাপন করে করি, তাহলেই তো সমস্যাটা চুকে যায়। এই থেকে হয়তো বা ডোনাল্ড ট্রাম্প সেই কথাটা বলেছেন, কিন্তু এটা বলার সাথে সাথেই আরব বিশ্ব থেকে যেভাবে প্রতিবাদ এসছে, তাতে হয়তো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চিন্তা করেছেন যে না, এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। তিনি পিছু হটবেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। ডক্টর কায়সার, আপনি যদি একটু বলেন এই ব্যাপারে। সেটা হচ্ছে যে ইহুদি স্বার্থ রক্ষার ক্ষেত্রে ট্রাম্প কিন্তু অনেকটা এগিয়ে ডেমোক্রেটিক পার্টির চেয়ে আর কি। কারণ আপনি দেখবেন তার নতুন সরকার গঠন হওয়ার পর তার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সে একজন ইহুদি। তারপর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে হোয়াইট হাউসে কিন্তু ইহুদিদের আধিক্য অনেক বেশি। ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল বানানোর অংশ হিসাবে তারা কিন্তু এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এবং যখন তারা অপোজিশনে ছিল তখনও কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ট্রাম্পের সাথে একটা পরিকল্পনা করেছে যে সে ক্ষমতায় আসলে কিভাবে ইসরায়েলকে আরও বৃহত্তর পরিসরে মধ্যপ্রাচ্যে স্থায়ী করা যায় এবং তাকে আরও ভালোভাবে সেটেল করানো যায়। তো তারই অংশ হিসেবে তারা এগুচ্ছে এবং এটার জন্য সংঘাত অনিবার্য। যদিও ট্রাম্প একটা ঘোষণা দিয়েছিল গাজাকে ক্লিনজিং করবে, ক্লিনজিং করে এখানে সে একটা ডেভেলপিং একটা স্টেট করবে এবং 2 মিলিয়ন ফিলিস্তিনিকে বিভিন্ন আরব রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে দিবে। জাস্ট গতকাল যখন জর্ডানের প্রাইম মিনিস্টারের সাথে কথা হলো বা জর্ডানের বাদশার সাথে যখন তার মিটিং হলো, জর্ডানের বাদশাহ এবং মিশরের প্রেসিডেন্ট যখন তাকে ওয়ার্ন করলো যে এটা করলে কিন্তু তোমার আমেরিকার বিপরীতে এই মিডল ইস্টে যতটা ক্ষোভ আছে এই ক্ষোভের মাত্রা আগুনের মতো আরও ছড়িয়ে পড়বে, এটার থেকে সে উপলব্ধি করে এখন একটু পিছু হটছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। ইসরায়েলকে গ্রেটার বানাবে এবং পুরো মধ্যপ্রাচ্যের অনেক বড় অংশ ইসরায়েলকে দিয়ে নিয়ে তারা দ্বিরাষ্ট্রের নীতিতে কিন্তু তারা এগুচ্ছে না, তারা কিন্তু ইসরায়েলকে গ্রেটার বানানোর অংশ হিসেবে তারা এগুচ্ছে। এটা আমাদের মুসলিম বিশ্বের জন্য একটা বিরাট বড় একটা অশনি সংকেত। জি, অনেক ধন্যবাদ ডক্টর কায়সার। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা শেষ করব। তবে যাবার আগে একটা কথা বলতে চাই, এই যে গোলাপের যেমন কাঁটা থাকে, তার সৌন্দর্য থাকে ঠিকই, তবে তার কাঁটাও থাকে। ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে নানামুখী ধ্বংসাত্মক যে পরিকল্পনা নিয়েছেন, এটা যেমন ক্ষতিকর, আবার ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে একটা বড় শান্তির বাতাবরণ তৈরি করতেছে, এটাও ঠিক। কিন্তু এর মাঝ দিয়ে ভারত চীনের উপরে উচ্চ হারের শুল্ক বসানোর কারণে বাংলাদেশ সুবিধা পাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি মোটা দাগে বিশ্লেষণ করি তাহলে বলা যাবে যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এই নীতি বিশ্বকে আসলেই অস্থিতিশীল করেছে এবং আগামী দিনগুলোতে আরও কতটা বেশি অস্থিতিশীল করে সেটা দেখার বিষয়। তবে এটাও ঠিক যে মধ্যপ্রাচ্য নিয়ে, বিশেষ করে গাজা নিয়ে তিনি যে পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি না আপাতত। আমরা মনে করি এটাই ঠিক হবে। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।